শ্রী শ্রী ঠাকুরের জীবনী প্রথম প্রকাশ হয় 1939-এ পাবনা সৎসঙ্গ থেকে। আমার ঠাকুরদার রচনা। আমার ঠাকুরদার সারাটা জীবনী যে জন্য ধন্য হয়ে আছে তা হলো এই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মনমোহিনী দেবীর জীবন চরিত রচনা গ্রন্থনা। এই কারণে সারা জীবন ধরে তার এই একটি সাধনা ছিল। ঠাকুরের আরো অনেক আদেশ তারা পালন করেছেন তিনি, যেমন শ্রী শ্রী ঠাকুরের যে সৎসঙ্গের বিদ্যালয়, তপবন বিদ্যালয়, সেখানে তিনি শিক্ষকতা করেছেন, সেখানে তিনি অধ্যক্ষ হয়েছিলেন, ইত্যাদি কাজ সঙ্গে চলেছে। কিন্তু মূল সাধনা তার এই জীবন চরিত রচনা। তো শ্রী শ্রী ঠাকুরের জীবন চরিত প্রথম প্রকাশিত হয় 1939-এ, এবং যে বৃহৎ গ্রন্থখানি ওই 3টি খণ্ডের পরে বনতোষদা দেখালেন, সেটি ওই 1939-এ যে বইটি প্রকাশিত হয়েছিল তারই পুনর্মুদ্রণ। 1939-এ যে বইটি প্রকাশ হয়েছিল সেটিতে ঠাকুরের 50 বছর পর্যন্ত জীবন কথা রয়েছে। তারপরে তার সম্পূর্ণ জীবন নিয়ে যে জীবনী রচনার কাজ আমার ঠাকুরদা চালিয়ে গিয়েছেন সারাটা জীবন ধরে। কিন্তু 1968-এ শ্রী শ্রী ঠাকুর একটি নূতন আদেশ আমার ঠাকুরদার উপর দিলেন। তা হলো তার মা জননী মনমোহিনী দেবীর জীবন নিয়ে একটি স্বতন্ত্র জীবনী রচনা দায়িত্ব এবং আদেশ তিনি দিলেন আমার ঠাকুরদার উপর। কাজে ঠাকুরদা ঠাকুরের জীবনী, মানে যেটা সম্পূর্ণ জীবন নিয়ে যে জীবনী, সেটি রচনার কাজ সম্পূর্ণ না করেই সেটা তুলে রেখে স্থগিত করে গুরুর আদেশ মার জীবনী রচনা, সেই কাজে আত্মনিয়োগ করলেন। এটা হলো 1968, তখন ঠাকুর দেওঘরে। 1969 26শে জানুয়ারি ঠাকুরের মহাপ্রয়াণ ঘটল। তারপর আর 3টি বছর আমার ঠাকুরদা বেঁচে ছিলেন। এই 3টি বছরের মধ্যে মার জীবনী রচনার কাজ সম্পূর্ণ তিনি করেছিলেন। ঠাকুরের জীবনীগুলি সম্পূর্ণ অনেক কিছুই লিখেছিলেন, অনেক সংগ্রহ করেছিলেন, অনেক তথ্য, কিন্তু সম্পূর্ণভাবে তাকে বিন্যস্ত করে তৈরি করে যেতে পারেননি। সেই কথাই আমার দাদামশাই ওই চন্দ্রনাথ বৈদ্যকে আমার ঠাকুরদা বলে গিয়েছিলেন যে আমরা যদি না বলি, না ব্যবস্থা করি, তাহলে ঠাকুরের কথা পৃথিবীর মানুষ জানতে পারবে না। আমার সমস্ত কিছু রজতের কাছে রইল। এই রজত হচ্ছেন তাঁরই একমাত্র সন্তান, পুত্র, আমার পিতৃদেব অধ্যক্ষ রজত বরণ দত্ত রায়। এই রজত বরণ যখন 1 বছর 3 মাস বয়স, তখন তাকে কোলে নিয়ে আমার ঠাকুরদা এবং ঠাকুরমা তাদের গৃহ, তাদের পরিবার পরিজন, সংসার সমস্ত কিছু ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে নিজেদের সমর্পণ করেছিলেন, নিবেদন করেছিলেন ওই পাবনা হিমায়তপুরের সৎসঙ্গ আশ্রমে। সেই থেকে ওই 1 বছর 3 মাস বয়স থেকে আমার পিতৃদেব রজত বরণ তিনি ঠাকুরের সামনে, ঠাকুরের কাছে এবং ওই সৎসঙ্গ আশ্রমে তিনি বড় হয়েছেন, এবং পরবর্তীকালে তিনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত মানুষ হিসেবে জনসমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং পরবর্তীকালে এই আমার ঠাকুরদার লিখে যাওয়া, যে সম্পূর্ণ লিখে যাওয়া যে মায়ের জীবনী, সেটি প্রকাশ করেছিলেন। এবং ঠাকুরের জীবনী, আমার ঠাকুরদার যে আকর, যে সংগৃহীত বা লিখিত রচিত যা কিছু, যেগুলো বিন্যস্ত ছিল না,
সেগুলি সংগ্রহ করে তার একটা পূর্ণ অবয়ব দান করেছিলেন, যেটা ঠাকুরের এই পূর্ণাঙ্গ জীবনী ওই 3টি খণ্ড যেটা মনতোষদা দেখালেন সেই 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল আমার পিতৃদেবের ব্যবস্থাপনায়। এই হচ্ছে মোটামুটি ইতিহাস, আকর গ্রন্থের ইতিহাস। এখন আমরা মায়ের কথায় যদি যাই, তার মধ্যে 2টি বিশেষ প্রশ্ন রেখেছেন। তার মধ্যে ওই যে দ্বিতীয় যে প্রশ্নটি, অর্থাৎ ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, তিনি হলেন নবকৃষ্ণ চৌধুরীর জামাতা। এই নবকৃষ্ণ চৌধুরীকে তিনি মনোমোহিনী দেবীর পিতৃদেব রামেন্দ্র নারায়ণের জ্ঞাতি প্রতিবেশী। এই নবকৃষ্ণ চৌধুরীর জামাতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী সে যুগে বিএ পাস এবং মেদিনীপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আবার, এই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী আবার মনোমোহিনী দেবীর স্বামী শিবচন্দ্র চক্রবর্তীর মাস্তুত ভ্রাতুষ্পুত্র, মাসির ঘরের ভাইয়ের ছেলে, মাস্তুত ভাইয়ের ছেলে, মাস্তুত ভ্রাতুষ্পুত্র। তো শিবচন্দ্রের সঙ্গে মনোমোহিনী দেবী খুব অল্প বয়সেই তার বিবাহ হয়েছিল, কারণ 1277-এ মনোমোহিনী দেবীর জন্ম, আবার 1288 খ্রিস্টাব্দেই শ্রী শ্রী ঠাকুরের তার প্রথম পুত্রের জন্ম, মানে 11 বছর বয়সে। কাজে খুব অল্প বয়সেই তার বিবাহ হয়েছিল, সে যুগে যেটা হতো। তো শিবচন্দ্রের সঙ্গে, স্বামীর সঙ্গে মা ওই ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে বাড়িতে গিয়েছিলেন মেদিনীপুর। এখন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী রোজ ওই একটি বাক্স থেকে একটি ফটো বের করে প্রণাম করেন, ধ্যান করেন এবং তারপর একটি বই থেকে কিছু পাঠ করেন, আবার তারপর সেটি ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখেন। মনোমোহিনী দেবীর খুব ঔৎসুক্য হলো যে কি 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 আছে ফটোটা, কি ব্যাপার, কি পাঠ করেন তিনি। একদিন যখন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী নদীতে স্নান করতে গিয়েছেন, এই সুযোগ নিয়ে মনোমোহিনী দেবী বাক্স খুলে পর্যবেক্ষণ করেন কি আছে তাতে, এবং ওই বইটি তো দেখেন, আর সেই সঙ্গে ওই ফটোটি দেখে মনোমোহিনী দেবী সংজ্ঞা হারা। যে ফটোটি, ওই ফটো দেখে সংজ্ঞা হারা। কেন? ফটো, একটা ফটো, তাতে কি দেখলে? সেই ফটোটা ছিল শস্যগুম্ফ সমন্বিত, দাড়ি, খুব অনেক ঘন দাড়ি, গোলা এক মহাপুরুষের প্রতিকৃতি। তার নাম হুজুর মহারাজ, আগ্রা সৎসঙ্গের তিনি সন্ত সদ্গুরু। তো সেই তার ফটো, তো সেই ফটো দেখে মনোমোহিনী দেবীর কেন সংজ্ঞা চলে গেল? এইখানে রয়েছে আরো একটি কাহিনী, যেটি মনোমোহিনী দেবীর জীবনের আরো আগের একটি কাহিনী। তখন তিনি বালিকা, বালিকা তো বটেই, খুবই অল্প বয়স। তার সেই সময় থেকেই তার ঈশ্বর লাভের জন্য, সদ্গুরু লাভের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, এবং তিনি ওই তার যে পিতৃদেবের যে দেবগৃহ, দেউল, যে মন্দির, সেখানে ঘন্টার পর ঘন্টা ধ্যান করেন, বসে থেকে ধ্যান করেন এবং প্রার্থনা করেন যে তার যেন সদ্গুরু প্রাপ্তি হয়, তার যেন সদ্দীক্ষা লাভ হয়। এইভাবে করতে করতে একদিন তিনি ওই রকম ধ্যান করতে করতে তিনি কিছুটা তন্দ্রালু হয়ে পড়েন, এবং সেই সময়
তিনি তন্দ্রাচ্ছন্ন ধ্যানের মধ্যে দেখতে পান যে ওই দেবতার আসনে যে দেবমূর্তি সেটি নিচে পড়ে আছে এবং দেবতার আসনে বসে রয়েছেন জীবন্ত এক মহাপুরুষ, এবং তার সমগ্র দেহ থেকে জ্যোতি নির্গত হচ্ছে, শস্ত্রগুম্ফ সমন্বিত এক মহাপুরুষ। আর আসনের নিচে 4টি অক্ষর, গলিত সোনার মতো উজ্জ্বল 4টি অক্ষর তিনি দেখতে পেলেন। এই অক্ষরগুলি হচ্ছে বীজ নাম এবং চরমতম আধ্যাত্মিক ধামের বীজ মন্ত্র, ওই 4টি অক্ষর দিয়ে। আর যিনি বসে আছেন ওই আসনের উপর, তিনি আসলে হুজুর মহারাজ। কাজেই হুজুর মহারাজকে এবং তার বীজ মন্ত্রকে এই হুজুর মহারাজ বা আগ্রা সৎসঙ্গ এই বীজ মন্ত্রেরই অনুসরণ করে বা সাধন করে, এবং সেই বীজ মন্ত্রই পরবর্তীকালে এই সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর যে কি বলে আধ্যাত্মিক আন্দোলন শুরু করলেন, সেখানেও এই একই বীজ মন্ত্র অনুসরণ করা হয়। এবং শ্রী শ্রী ঠাকুর হলেন সেই যে চরমতম যে ধাম, তারই বিগ্রহ পুরুষ এবং চরমতম বীজ নামের বিগ্রহ বাস্তব মূর্তি নামী পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেগুলো অন্য কথা, কিন্তু তিনি ওই বীজ নাম এবং সদ্গুরুর সন্ধান ওই অল্প বয়সে তন্দ্রালু ধ্যান নেত্রে তিনি আবিষ্কার করেছিলেন, এবং সেই মহাপুরুষের ছবি তিনি এই ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাক্সের মধ্যে দেখতে পেলেন, এবং তাই তিনি অজ্ঞান হয়ে। ঈশ্বরচন্দ্র তিনিও ওই আগ্রা সৎসঙ্গের দীক্ষিত এবং কি বলে ওই বীজ নামের তিনি সাধক। এর পরবর্তীকালে ওই তার মাধ্যমে, ওই ঈশ্বরচন্দ্রের মাধ্যমে মনমোহিনী দেবীর সঙ্গে হুজুর মহারাজের যোগাযোগ হয়, এবং তখন তিনি আনুষ্ঠানিকভাবে তাকে দীক্ষা দান করেন। এই হচ্ছে মনতোষ দা যে কাহিনীটির কথা উল্লেখ করেছেন তার পরিপূর্ণ খতিয়ান। মনমোহিনী দেবী এবং সৎসঙ্গ, আমাদের মনতোষ দা বললেন যে মনমোহিনী দেবী সৎসঙ্গ, সৎসঙ্গ মানেই মনমোহিনী দেবী। এই কথাটা কতটা সত্য বা কিভাবে সত্য বা এই বিষয়ে একটু আলোচনা। বস্তুত এটাই তো আলোচনার মূল কথা। এখানে প্রথমেই বলি যে মনমোহিনী দেবীর সৎসঙ্গ এই কথাটার মধ্যে মাঝখানে একটা কথা বা একটা নাম এখানে উচ্চ হয়ে রয়েছে। সেই নামটি হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবী, এবং শ্রী শ্রী ঠাকুরের যে ভাব আন্দোলন অর্থাৎ মানুষের জীবন বৃদ্ধির যে আন্দোলন, যার নাম সৎসঙ্গ আন্দোলন, সেই সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুরেরই বাস্তব প্রকাশ। কাজেই আমরা ওই শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্রে রেখে আমরা বলতেই পারি মনমোহিনী দেবী সৎসঙ্গ। তাহলেই আমার মনে হয় অর্থবোধটা সুস্পষ্ট হয়। এবার মনমোহিনী দেবী এবং সৎসঙ্গের যে সম্পর্ক, বা মনমোহিনী দেবী এবং শ্রী শ্রী ঠাকুরের জীবনের যে সম্পর্ক, সেটির যে
বহু স্তরীয় যে পর্যায় রয়েছে তার কয়েকটি, এটি সবটুকু অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়, তার কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, মনমোহিনী দেবীর গর্ভে প্রথম আত্মজ শ্রী শ্রী ঠাকুর। কাজে মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের জননী। শ্রী শ্রী ঠাকুর হলেন বর্তমান যুগ পুরুষোত্তম। তার জননী রূপে মনমোহিনী দেবী, শ্রীরামচন্দ্র জননী কৌশল্যা, শ্রীকৃষ্ণ জননী দেবকী, এইভাবে আস্তে আস্তে শ্রী রামকৃষ্ণ জননী চন্দ্রমণি এদের আসনে সমাসীন হলেন। এই জন্য তিনি আমাদের সকলের পূজনীয়, যুগ পুরুষোত্তমের জননী। শ্রী শ্রী ঠাকুরের জননী তার পুত্রের দুটি জন্ম দিয়েছেন। এটি খুব মারাত্মক। এটি আমরা এর পূর্বে অন্য কোন পুরুষোত্তম জননীর জীবনে দেখতে পাই না। দুটি জন্ম কেন? আমরা জানি, আমরা বলি যে মার গর্ভ থেকে জন্ম লাভ এটা হচ্ছে প্রথম জন্ম, আর দীক্ষা লাভ এটা হলো দ্বিতীয় জন্ম মানুষের। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দান করেছিলেন তারই জননী মনমোহিনী দেবী। এটি কিন্তু কৌশল্যা, দেবকী, মেরি, চন্দ্রমণি কারোর জীবনে, সতী দেবী কারোর জীবনে আমরা পাই না। এটি এই প্রথম আমরা আধ্যাত্মিক ইতিহাসে দেখতে পেলাম যে জননী দেবী যুগন্ধর যুগ পুরুষোত্তম সন্তানকে দীক্ষা দান করছে। তার কাহিনীর মধ্যে আমরা যাব না। তাহলে এটি একটা বিস্ময়কর বৈশিষ্ট্য জননী জীবনের, মনমোহিনী জীবনের। এইবার আমাদের মনে রাখা দরকার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি একটু সংক্ষেপে বলে যাই। অর্থবোধে অসুবিধে হলে মাফ করবেন। আপনারা যদি বইপত্রগুলো যেগুলো বনতোষদা দেখিয়েছেন সেগুলি একটু উল্টে পাল্টে দেখেন তাহলে স্পষ্ট হবে অর্থবোধ। কারণ আমি খুব সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে যে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসেছেন চরম তত্ত্ব নিয়ে, হাইয়েস্ট ট্রুথ নিয়ে। ট্রুথ তো সবসময় প্রত্যেক যুগে নূতন নূতন সত্য আবিষ্কৃত হচ্ছে। সেটা বিজ্ঞান করছে, দর্শন করছে, প্রযুক্তি করছে, নানা আমাদের যে মানুষের যে সাধনা তার মধ্য দিয়ে ট্রুথ আবিষ্কৃত হচ্ছে। আধ্যাত্মিক সাধকেরা করছেন, যুগ পুরুষোত্তমগণ তারা যুগোপযোগী করে প্রয়োজনীয় সত্যের সন্ধান দিয়ে যাচ্ছেন। এইভাবে চলছে, এটা একটা ধারাবাহিক। কিন্তু এবার চরম তত্ত্ব, হাইয়েস্ট ট্রুথ নিয়ে এসেছেন শ্রী শ্রী ঠাকুর। তার কারণ এই যুগটা হলো কলি যুগ। এই যুগটা আমরা চারটি যুগের মধ্যে, সত্য, ত্রেতা, দাপর, তারপর কলি। কলিতেই আবার সম্পূর্ণ একটা ইউটার্ন করে আবার সত্য যুগের শুরু হয়। এই কলি যুগ মানে হচ্ছে মানুষের উদ্বর্ধনের, উন্নয়নের এবং তার সত্য দর্শনের পিনাকো বা একদম ওই এভারেস্টে ওঠার মতো। কারণ এর পরেই আবার ঘুরে যাবে চাকা, আবার এই এক চাকা চক্রবৎ পরিবর্তনতে চলতে থাকবে। তো এই কলিকালে শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীর মধ্যে অজস্র কথা এই বিষয়ে রয়েছে। কলির লয় অতি নিকটে, এবং তিনি যে কলির কল্কি পুরুষ, কল্কি অবতার,
সে কথাও তিনি বারবার বলছেন। এই কল্কি অবতার রূপে শ্রী ঠাকুর নিয়ে এলেন চরম তত্ত্ব। এই চরম তত্ত্বের মূল যে বৈশিষ্ট্য তা হলো এই তত্ত্ব, হায়েস্ট ট্রুথ, এই তত্ত্ব দিয়ে সমস্ত কিছুকে বোঝা যাবে এবং তার অন্যান্য তত্ত্বের খণ্ডিত খণ্ডিত তত্ত্বের আর কোনো প্রয়োজন হবে না। স্থূল সূক্ষ্ম জড় আত্মিক সমস্ত কিছু, সমস্ত বিপরীত এর মাধ্যমে সমন্বিত হবে, সুসংগত হবে। তো এই যে তত্ত্ব সেটা কি? সেটাই হচ্ছে ওই যে 4টি অক্ষর দিয়ে যে বীজ আমরা বললাম, সেই বীজই হচ্ছে এই তত্ত্ব। কারণ এগুলোর মধ্যে অনেক আধ্যাত্মিক তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন আছে, আমি সময় নেই। বীজের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সত্য, অস্তিত্ব। এই বীজ, এটাই হচ্ছে চরমতম বীজ। কাজী এর মধ্যেই রয়েছে চরমতম সত্য বা চরম তত্ত্ব। এইবার এই বীজ, তারই বিগ্রহ রূপ, তারই নরনারায়ণ বিগ্রহ বাস্তব রূপা নিরূপিত যে প্রকাশ আমরা শ্রী ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছি। শ্রী ঠাকুর এই বীজ, তারই প্রকাশ, তারই নামই পুরুষ। কিন্তু তিনি আসার আগে এই বীজটা তো আসতে হবে, বীজেরই তো প্রকাশ হচ্ছেন তিনি। তাহলে তার প্রকাশের আগে বীজটাকে পেতে হবে। বীজ, তারপরে তো গাছটা প্রকাশ পায়। ঠিক একই ব্যাপার এখানে, বীজের পরে হবে বীজময় যে পুরুষ, তার প্রকাশ। এই বীজটা, এটা কিন্তু আমাদের তো বহু বীজের কথা আমরা জানি, ওম রিং ক্লিং ওইং, বহু বীজ প্রচলিত আছে। এই বীজটা কিন্তু প্রচলিত ছিল না। এই বীজটার সাধন, আবিষ্কার এবং সাধন করেছিলেন ওই সন্ত সদ্গুরু বা সন্ত মতের যারা ধারক বাহক। এই সন্ত মত, সেটি পূর্ব ভারতে ছিল না। ওই একজন দুজন, ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এরকমের একজন দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটি পশ্চিম ভারত এবং উত্তর ভারতে অধিক প্রচলিত ছিল। তাহলে পূর্ব ভারতে বীজের প্রকাশ যদি করতে হয়, তাহলে পূর্ব ভারতে বীজটাকে আনতে হবে। আর এই কাজটি করলেন জননী মনমোহিনী দেবী। জননী মনমোহিনী দেবীর মাধ্যমেই এই সন্ত মত এবং ওই চরমতম বীজ পূর্ব ভারতে এবং পরবর্তীকালে সমগ্র বিশ্বে প্রচারিত, প্রসারিত হতে পেরেছে। এটি একটি বিরাট জননী দেবীর কাজ। সেই কাজটা আমরা যেন ভুলে না যাই। আর কোনো আধ্যাত্মিক ইতিহাসে আর কোথাও আমরা জননী দেবী এই মহনীয় কাজ আমরা দেখতে পাই না। তাহলে শ্রী ঠাকুর দীক্ষা পেলেন জননী দেবীর কাছে এবং ওই বীজ মন্ত্র শ্রী ঠাকুরের কানে দিলেন তাঁরই জননী দেবী। বীজ মন্ত্র শুনেই ঠাকুর বলেছিলেন, মা এটা তুই কি দিলি? এটা তো আমি তোর পেটে থাকতেই করি। কারণ তিনি তো নামময়। তিনি নামময় শুধু নন, তিনি নামী পুরুষ, নাম স্বরূপ তিনি। কাজেই তিনি পেটে থাকতেই করেন। তার অস্তিত্বটাই হচ্ছে ওই বীজের প্রকাশ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য জননী জীবনের। এইবার এইবার দীক্ষা তো হলো এবং তারপর শ্রী ঠাকুর তিনি বড় হলেন এবং তার ছোটবেলা থেকে তার অদ্ভুত, অতি অদ্ভুত সমস্ত কাহিনী ইত্যাদি আছে, সেসবের মধ্যে যাচ্ছি না। তার সেবা, তার
ভালোবাসা, তার কর্ম এবং তার প্রজ্ঞা, তার জ্ঞান, এসবের মাধ্যমে মানুষ শ্রী শ্রী ঠাকুরের দিকে আকৃষ্ট হতে লাগলো। এবং এই যে আকর্ষণ পর্ব, এই পর্বেই একটি বিশেষ পর্ব ছিল কি বলে সংকীর্তন ও মহাভাব সমাধি পর্ব ঠাকুরের জীবনে। এগুলো সব মায়ের চোখের সামনে কিন্তু ঘটছে। আর এই আকর্ষণ পর্বে একটা বিশেষ ভূমিকা ছিল কুষ্টিয়া, বাংলাদেশের এই হেমায়তপুরের কাছেই গড়াই নদীর তীরে কুষ্টিয়া, সেখানকার যারা ভক্তবৃন্দ তাদের, যাই হোক, প্রচুর মানুষ ঠাকুরের দিকে আকৃষ্ট হতে লাগলো। একটা ফুল, ভালো ফুল, সুগন্ধি ফুল যদি ফোটে তাহলে তার দিকে মানুষ আসবেই, সেইভাবেই ঠাকুরের দিকে আসতে লাগলো। এবং তাদের যে হেমায়তপুরের বসত বাটি, ঠাকুর বাড়ি, সেই বাড়িতে এসে মানুষ জুটতে লাগলো। এবং বহু মানুষ, যেমন আমার ঠাকুরদা একজন, তারা সমস্ত কিছু, তাদের সংসার, সমাজ, বিত্ত, বৈভব সমস্ত ত্যাগ করে ওই ঠাকুরের শ্রীচরণে আত্মনিবেদন করল। এইভাবে কিন্তু শুরু হলো সৎসঙ্গ আশ্রম। তখনও আশ্রম বলা হতো না, সৎসঙ্গ নাম আরো পরে। তখন বলা হতো ঠাকুর বাড়ি। সবাই বলতো ঠাকুর বাড়ি যাচ্ছি। ঠাকুর বাড়িটাই পরবর্তীকালে বৃহত্তর সৎসঙ্গ আশ্রম হিসেবে গড়ে উঠেছিল। এই যে সৎসঙ্গের গঠন, আশ্রমের গঠন, সৎসঙ্গ আন্দোলনের সূচনা, এই পর্বে জননী মনমোহিনী দেবী ছিলেন প্রধান চরিত্র, প্রধান শক্তি। ঠাকুর তার ভাবনাকে উচ্ছ্বসিত করে দিয়েছিলেন, কিন্তু সেই ভাবনাকে সৎসঙ্গে রূপায়িত করা, এটার কারিগর ছিলেন জননী মনমোহিনী। সেই অর্থে সৎসঙ্গ মানে জননী দেবী, জননী দেবী মানেই সৎসঙ্গ। এবং সে কথা শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ভোলেননি। আর সেজন্যই ওই 1968-এ তার মহাপ্রয়াণের কয়েক মাস আগে আমার ঠাকুরদাকে আদেশ করেছিলেন মায়ের পূর্ণাঙ্গ জীবনী লেখার। 1925-এ সৎসঙ্গ রেজিস্টার্ড হয়, অর্থাৎ প্রথম সৎসঙ্গ নামে প্রতিষ্ঠানের জন্ম হয়। 1925 খ্রিস্টাব্দের 9 অক্টোবর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন সেটা রেজিস্টার্ড হয়। এবং সেই রেজিস্ট্রেশন অনুসারে আমার কাছে সেই মেমোরেন্ডামের কপি আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গভর্নিং বডি সেটি কিরকম ছিল। সেই গভর্নিং বডিতে ছিলেন শ্রী মা মনমোহিনী দেবী, ল্যান্ড হোল্ডার, তাঁরই তো সব জমি, হেমায়তপুর পোস্ট অফিস, সৎসঙ্গ ডিস্ট্রিক্ট, পাবনা, প্রেসিডেন্ট। তাহলে মা হলেন সৎসঙ্গের প্রথম প্রেসিডেন্ট। সেই সঙ্গে শ্রী অনন্তনাথ রায়, মেডিকেল প্র্যাকটিশনার, সৎসঙ্গ পোস্ট অফিস, পাবনা, ভাইস প্রেসিডেন্ট। শ্রী সুশীল চন্দ্র বোস, জমিদার, তিনি হরিণাকুণ্ডর জমিদার ছিলেন, সৎসঙ্গ পোস্ট অফিস, পাবনা, সেক্রেটারি। শ্রী ব্রজগোপাল দত্ত রায়, MABL, আমার ঠাকুরদা, সার্ভিস, সৎসঙ্গ পোস্ট অফিস, পাবনা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর শ্রী প্রভাষচন্দ্র চক্রবর্তী, BL, ঠাকুরের ভাই, লিডার, সৎসঙ্গ পোস্ট অফিস, পাবনা, ট্রেজারার। এই হচ্ছে প্রথম সৎসঙ্গের গভর্নিং বডি। আর সৎসঙ্গ পরিচালনার জন্য কয়েকটি বিভাগ তৈরি করা হয়েছিল এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অনুসারে। সেই বিভাগগুলোর মধ্যে 7টা কি 8টা বিভাগ।
এসোটেরিক মানে নাম ধ্যান ধর্মানুচরণ এইসব বিষয়, এটা একটা বিভাগ। তার দায়িত্ব ছিল শ্রীযুত অনন্তনাথ রায় মহারাজ তার উপর। এডুকেশন, তপবন, লাইব্রেরি, বিশ্ববিজ্ঞান কেন্দ্র ইত্যাদি এডুকেশন সংক্রান্ত যা কিছু, তার দায়িত্ব ছিল আমার ঠাকুরদা ব্রজগোপাল দত্ত রায়। ফিনান্স অ্যান্ড ইকোনমি দায়িত্ব ছিল ডক্টর যতীন রয়। রিসার্চ অ্যান্ড রিফর্মস দায়িত্ব ছিল শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। স্যানিটেশন দায়িত্ব ছিল অবিনাশ চন্দ্র অধিকারী। হোম বলে একটা ছিল, যেমন আজকাল হোম মিনিস্ট্রি হয় গভর্নমেন্টে, তেমনি হোমের দায়িত্ব ছিল মনমোহিনী দেবী এবং তার সহকারী কিশোরী মোহন দাস। আর জেনারেল একটা বিভাগ ছিল, সে তার দায়িত্বে ছিলেন সুশীল চন্দ্র ঘোষ। এখন এই হোমের কি কাজ সেটা একবার দেখুন। আমি একেবারে কিন্তু খোদ যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তার থেকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এখানে বলছে 41 প্যারাগ্রাফের বি, তাতে বলছে দ্য অফিসার ইন চার্জ অব হোম মানে মনমোহিনী দেবী শ্যাল লুক আফটার দ্য মেসিং, থাকা। বহু মানুষ তো আসছে, সেখানে তো ঘর বাড়ি কিছু ছিল না, তাদের থাকা ব্যবস্থা এই হোম করবে, মনমোহিনী দেবী করবে। লুক আফটার দ্য মেসিং অফ সৎসঙ্গ, shall construct buildings and houses of the satsang and do all the repair works of those buildings and houses, and also look after the fooding and lodging of the residents of the satsang and the newcomers, and shall manage and look after all other household affairs. একটা বাড়ির যে কাজ, সেই কাজটা তার থাকা, খাওয়া, লুক আফটার করা, বিল্ডিং তৈরি করা, রিপেয়ার করা, এই সমস্ত যে বাস্তব চাহিদা মানুষের যা, তার পরিপূরণ করা, এর দায়িত্ব ছিল মনমোহিনী দেবীর। এবং সেটা যে তিনি কিভাবে সামলেছেন তার ইতিহাস আপনাদের বই পড়ে দেখতে হবে। এই যে আনন্দবাজারের কথা আমরা বলি, আজকাল আনন্দবাজার হচ্ছে আমাদের সাধারণ ভক্তদের ভোজনাগার। এই আনন্দবাজার প্রতিষ্ঠা হয়েছিল মনমোহিনী দেবীর হাত ধরে। নামটাও আনন্দবাজার, নামটাও তিনিই দিয়েছিলেন। এবং কিভাবে হতো আনন্দবাজারের ব্যবস্থা সেই প্রথম যুগে, আমার ঠাকুরদা, আমার পিতৃদেব, এদের কাছে আমরা শুনেছি যে মাথায় ধামা নিয়ে জননী দেবী বেরুতেন এই পাড়া হিমায়তপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভিক্ষা করতে। সারা দিনের ভিক্ষা লব্ধ যে চাল, ডাল, সবজি যা পাওয়া যেত, যেদিন যা পাওয়া যেত, যেটুকু পাওয়া যেত, তাই দিয়ে একটা লাপসি মতো তৈরি করা হতো, যেটা ওই ভক্তদের দেওয়া হতো খন্নিবৃত্তির জন্য। দিনের মধ্যে একবার খাওয়া, এবং সেটাও হয়তো তৈরি হতে হতে বিকেল 5টা, বিকেল গড়িয়ে যেত। কিন্তু এইভাবে মনমোহিনী দেবী সকলের যে আহার একবেলা হলেও তার ব্যবস্থা তিনি করে নিয়েছেন, আনন্দবাজার চালিয়ে গিয়েছেন নিজের হাতে। এইভাবে তিনি হোম ডিপার্টমেন্টটা তিনি সামলেছেন। মনমোহিনী দেবীর কথা বলে শেষ করা যায় না। মনমোহিনী দেবী ছিলেন একজন অত্যন্ত আধুনিক নারী। আমি পাশ্চাত্যকে বলতে চাই, আমেরিকা, পশ্চিম ইউরোপ, সবাইকে বলতে চাই, আপনারা মনমোহিনী দেবীর জীবনটা একবার পড়ে দেখুন। তার মতো আধুনিক মনস্কা মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই যুগে, যার জন্ম 1277 বঙ্গাব্দে, সেই যুগে তিনি এক ভক্তের কাহিনী ছোট্ট করে বলি।
তিনি কুষ্টিয়াতে আছেন, ঠাকুরও আছেন, নাম গান প্রচার হচ্ছে। সেখানে এক বালবিধবারা তো ইয়েতে আমাদের একাদশীতে জলগ্রহণ পর্যন্ত করেন না, নির্জলা উপবাস। তো মা খেতে বসেছেন আর ওই মেয়েটি পাশ দিয়ে যাচ্ছেন। মা বললেন, আয় আমার সঙ্গে খেতে বস। বলে, না মা, আমার তো নির্জলা আজকে। মা তখন তার সেই শুভ ব্যক্তিত্ব প্রয়োগ করে তিনি বললেন, তুই এত কম বয়স তোর, আমার খিদে পাচ্ছে আর তুই না খেয়ে থাকবি? আয় আমার পাশে বস, আমি বলছি তোর কোনো পাপ হবে না। এই রকম একটা উদার মনস্ক মানুষ ছিলেন জননী দেবী। তার সাহিত্য প্রতিভা সেও এক বিস্ময়কর। তার লেখা কবিতা, যেগুলো তিনি তার ওই জমা খরচের খাতার পাশে পাশে লিখে রাখতেন, সেগুলোর কিছু কিছু সংগৃহীত হয়েছে, আমার ঠাকুরদা করেছেন, এবং ওই মায়ের জীবনীতে সেগুলো আছে। সেগুলো পড়লে মনে হয় যে বাবা, সেই যুগে নিরক্ষর একটি মানুষ, তার এই সাহিত্য প্রতিভা, তার যে আধ্যাত্মিক যে জ্ঞান, সে তো বিস্ময়কর। শ্রী ঠাকুর নিজেই সে কথা আমাদের বলে দিয়েছে। এইভাবে মায়ের জীবনের কথা বলে শেষ করা যায় না। এবং জননী দেবীর কথা, জননী ঠাকুর সারা জীবন, ওই সংহিতা মা বলছিলেন যে শেষ বয়সেও তিনি বলতেন যে মা নেই, এই ভাবটাই, এই বোধটাই আমার কাছে মা হয়ে সর্বক্ষণ থাকে। এই রকম মাতৃভক্তি, এই মাতৃভক্তি ঠাকুরের, সেটার মধ্য দিয়ে যেন তিনি তার যে ধর্মানুশীলন বা ধর্মচর্যার যে প্রধান কথা, ইষ্টপ্রাণতা, ইষ্টকেন্দ্রিকতা, সুকেন্দ্রিকতা, এইটাকে তিনি যেন প্রকাশ করে গিয়েছেন আচরণের মধ্য দিয়ে, তার মাতৃভক্তির মধ্য দিয়ে।